হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর ইতিহাসের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে করো এখন থেকেই, তাহলে দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা অনেকটা এগিয়ে তোমরা চলে এসেছো। ঠিক আছে, তাই আর দেরি না করে চলো শুরু করছি আজকের এই প্রশ্নপত্র। তো তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে, অথবা তোমাদের যদি বই থাকে অবশ্যই সেখানে মার্ক করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? উত্তর ইন্দো ইরানীয়। তারপরে প্রশ্ন, বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর বিদ শব্দ থেকে। তারপরে প্রশ্ন, বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত ও কি কি? উত্তর 4 ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তারপরে প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? উত্তর ঋগ্বেদ। তারপরে প্রশ্ন, সংহিতা কথার অর্থ কি? উত্তর সংকলন করা। তারপরে প্রশ্ন, ঋগ্বেদের অপর নাম ঋক সংহিতা কেন? দেখো, ঋগ্বেদের সূক্তগুলো ছন্দে বাঁধা ঋকের সমষ্টি বলে। তারপরে প্রশ্ন, উপনিষদের বিষয়বস্তু কি? উত্তর বেদের নানা তত্ত্বের ব্যাখ্যা ও চিন্তা ভাবনা। তারপরে প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা কটি? উত্তর 6টি। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম কি কি? উত্তর রামায়ণ ও মহাভারত। তারপরে প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলো কি নামে পরিচিত? উত্তর চিত্রিত ধূসর মাটির পাত্র। কোন রাজা 10,000 যুদ্ধে জয়ী হয়েছিলেন? উত্তর ভরত গোষ্ঠীর রাজা সুদাস। তারপরে প্রশ্ন, ঋগ্বেদে কোন কোন নামে অভিহিত করা হয়েছে রাজাকে? উত্তর বিশ্বপতি, গোপতি, নরপতি, ভূপতি। তারপরে প্রশ্ন, নৃপতি কথার অর্থ কি? উত্তর দেখে নাও, নৃ কথার অর্থ হচ্ছে নর বা মানুষের রক্ষাকারী। তারপরে প্রশ্ন, শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো? উত্তর রত্নিন। বলি কি? উত্তর দেখে নাও, নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলা হতো বলি। তারপরে প্রশ্ন, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত বিনিময়ের মাধ্যম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। উত্তর নিষ্ক ও শতমান। তার একটা প্রশ্ন স্কিপ করলাম, বৈদিক সভ্যতায় উৎপাদিত প্রধান শস্য কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে জব। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তর হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের বাবাই হচ্ছে পরিবারের প্রধান। আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারী অংশগ্রহণ করতে পারতেন? উত্তর হচ্ছে সমিতিতে। এই সমিতিতে কিন্তু নারীরা অংশগ্রহণ করতে পারতেন। তারপরে প্রশ্ন, বর্ণাশ্রম প্রথায় 4টি বর্ণ কি কি? উত্তর দেখে নাও, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভালো করে করবে। চতুরাশ্রমের 4টি পর্যায় কি কি? দেখো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ঠিক আছে, তারপর গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? গোত্র। উত্তর গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। ঠিক আছে, তারপর ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তর দেখে নাও, যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। তারপরে প্রশ্ন, বেদের অপর নাম কি? উত্তর শ্রুতি। তারপরে প্রশ্ন, বৈদিক শিক্ষার প্রধান বিষয় কি ছিল? উত্তর ছন্দ ও ব্যাকরণ। আরুণী কে? উত্তর বৈদিক যুগের আদর্শ গুরু আয়ুর্ধর্ম শিষ্য। একলব্য কে ছিলেন? ভীল রাজা হিরণ্যধনুর একমাত্র ছেলে। তারপরের প্রশ্ন, চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? উত্তর অথর্ব বেদে। তারপরের প্রশ্ন, একলব্যের গুরুদেব কে ছিলেন? উত্তর দ্রোণাচার্য। মেগালিথ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। দুটো গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো বা বলো। উত্তর কি হবে? কাশ্মীরের বুরজাহম, রাজস্থানের ভরতপুর। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে এখনো মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? উত্তর ছোটনাগপুর, অসম, পশ্চিমবঙ্গে। তারপরে প্রশ্ন, রোমিং শব্দের অর্থ কি? ঘোড়া। ঠিক আছে, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য কি? উত্তর ঋক সংহিতা। 10,000 যুদ্ধে উল্লেখ আছে কার? ঋক, মানে কোথায় উল্লেখ আছে? 10,000 যুদ্ধের উল্লেখ আছে ঋগ্বেদে। গোপতি কথার অর্থ কি? গবাদি পশুর প্রভু। পরবর্তী বৈদিক যুগে কর প্রদান ছিল বাধ্যতামূলক। এর মধ্যে কোনটি বর্ণাশ্রমের অংশ নয়? সেটা হচ্ছে নৃপতি, বর্ণাশ্রমের অংশ নয়। মেগালিথ কি? মেগালিথ হলো পাথরের সমাধি। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার বড় প্রশ্ন দেখে নাও, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এটা তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে নিয়ে নেবে, ভিডিওটা পজ করে পড়ে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না। মেগালিথ কি? প্রাচীন ভারতে কি ধরনের পাথরের সমাধি পাওয়া গেছে? এটা ভালো করে করবে। আমি যেগুলো বলছি এগুলো মন দিয়ে করো, পরীক্ষাতে কমন পাবেই পাবে। এর বাকি উত্তরটা দেখে না, বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো।
তারপরের প্রশ্ন, বৈদিক যুগে কিভাবে শিক্ষা দেওয়া হতো, অথবা বৈদিক যুগে গুরু কিভাবে তারা শিষ্যকে শিক্ষা দিতেন। ভালো করে করবে। চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। খুব ভালো করে করবে। বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? টিকার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি উত্তর তোমাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেখিয়ে দিচ্ছি। তুমি কিন্তু অবশ্যই এখান থেকে করে নিও, অথবা তোমাদের বই থেকেও করতে পারো। ভূপতি ও নরপতি বলতে কি বোঝায়? খুব ভালো করে করবে। ঠিক আছে। রত্নিন কাদের বলা হতো? সভা ও সমিতি বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি পরীক্ষা কিন্তু এর মধ্যেই আসবে, এই চ্যাপ্টার থেকে। চতুরাশ্রম বলতে কি বোঝো? দেখো, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনে 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো 1 ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ, 4 হচ্ছে সন্ন্যাস। তো এখন নিচে ডিটেলস দেওয়া রয়েছে। ব্রহ্মচর্য কি বলছে? ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। ঠিক আছে। গারস্থ্যাশ্রম কি না? গুরুগৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গারস্থাশ্রম। ঠিক আছে। তারপর হচ্ছে বানপ্রস্থাশ্রম কি না? সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। আর সন্ন্যাস আশ্রম কি না? শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। তাহলে এই 4টাকে একসঙ্গে বলা হচ্ছে চতুরাশ্রম প্রথা। খুব ভালো করে করবে এটা। আর উনি কে ছিলেন? তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন? একলব্য কে ছিলেন? তিনি কেন বিখ্যাত হয়ে আছেন? একলব্যের বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান কোথায় ছিল, বা সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? খুব ভালো করে করবে প্রশ্নটি। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে করো। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকের ভিডিও আমি এখানে তাহলে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। তারপরের প্রশ্ন, কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গারাত্মীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে? উত্তর দেখে নাও। উত্তর হবে RUBP শর্করার অঙ্গারাত্মীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? উত্তর ক্লোরেল্লা নামক উদ্ভিদে। তারপরের প্রশ্ন, কোয়ান্টাম কাকে বলে? উত্তর ফোটন কণার আবদ্ধ শক্তিকে কোয়ান্টাম বলে। গ্লুকোজের মৌলিক উপাদানগুলোর উৎস কি? দেখো, গ্লুকোজের মৌলিক উপাদানগুলো কি সেটা আগে জানতে হবে। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এবং এগুলো উৎস হচ্ছে CO2 ও H2O। সালোক সংশ্লেষের প্রধান স্থান কোন? পাতার মেসোফিল কলা। তারপরের প্রশ্ন, সোলারাইজেশন কাকে বলে? দেখো, সূর্যালোকের অতি তীব্রতায় সালোক সংশ্লেষ বন্ধ হওয়ার ঘটনাকে সোলারাইজেশন বলে। অ্যালবিনো কি? দেখো, ক্লোরোফিল সৃষ্টিকারী জিনের অভাবে ক্লোরোফিল সংশ্লেষ ব্যাহত হয়। এই অবস্থায় ক্লোরোফিল বিহীন উদ্ভিদকে অ্যালবিনো উদ্ভিদ বলা হয়। বোঝা গেল? তারপরের প্রশ্ন, হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? প্রত্যেকটা প্রশ্ন সালোক সংশ্লেষ চ্যাপ্টার এমনিতেও খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আর এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। উত্তর হিল বিক্রিয়া আবিষ্কার করেন রবিন হিল। তারপরের প্রশ্ন, কৌশিক জল কি? উত্তর দেখে না, মাটির কণার ফাঁকে অবস্থিত জলকে কৌশিক জল বলে। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষ ছাড়াই খাদ্য উৎপাদনে সক্ষম এমন জীবের নাম? উত্তর থিওব্যাসিলাস। তারপরের প্রশ্ন, পরাশ্রয়ী উদ্ভিদরা কোন অঙ্গের মাধ্যমে জলীয় বাষ্প শোষণ করে? উত্তর ভেলামেন নামক আবরণী কলার মাধ্যমে জলীয় বাষ্প শোষণ করে। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোক ও অন্ধকার দশা নিরপেক্ষ দশা কোথায় সম্পন্ন হয় আর কি? সালোক সংশ্লেষে আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশা, যেটা আর কি অন্ধকার দশা আর কি, সেটা কোথায় সম্পন্ন হয়? দেখো, আলোক দশা হচ্ছে গ্রানাই এবং অন্ধকার দশা হচ্ছে স্ট্রোময়। ঠিক আছে। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? উত্তর ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B। সূর্যের দৃশ্যমান বা সূর্যালোকের দৃশ্যমান আলোক বর্ণ কি কি নিয়ে গঠিত? উত্তর বেগুনি, আসমানি, নীল, নীল, সবুজ, হলুদ, কমলা ও লাল। কোন হরমোন সালোক সংশ্লেষের হার কমায়? উত্তর অ্যাবসিসিক অ্যাসিড। উদ্ভিদের রং সবুজ হয় কেন? দেখো, উদ্ভিদের দৃশ্যমান আলোকের প্রায় সব রশ্মিকে শোষণ করলেও কেবল সবুজ রশ্মিকে প্রতিফলিত করে, তাই উদ্ভিদের রং সবুজ হয়। তারপরে প্রশ্ন, রাতের বেলা অঙ্গারাত্মীকরণ দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর ক্যাকটাস অর্থাৎ জাঙ্গল উদ্ভিদে। তারপরের প্রশ্ন, দুটো ট্রেস এলিমেন্টের উদাহরণ দাও। উত্তর বোরন ও মলিবডিনাম। তারপরের প্রশ্ন, দুটো ম্যাক্রো উৎপাদনের নাম দাও বা উপাদানের উদাহরণ দাও। উত্তর কার্বন ও হাইড্রোজেন। তারপরের প্রশ্ন, ম্যাক্রো উপাদান উদ্ভিদ দেহে কি পরিমাণে আছে বা কি পরিমাণে প্রয়োজন?
উত্তর 1 to 10 মিলিগ্রাম বা জিএম শুষ্ক ওজন। কোন মৌলিক উপাদান উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে? উত্তর জেডেন। ইলেকট্রন পরিবহনে সহায়তা করে এমন দুটো মৌলের নাম? উত্তর লোহা ও তামা। কোন মৌলিক উপাদান প্রধানত ক্লোরোফিল গঠনে অংশ নেয়? উত্তর ম্যাগনেসিয়াম। কোন কোন যৌগ বাফার হিসেবে কাজ করে? উত্তর কার্বনেট ও ফসফেট যৌগ। কোন মৌলের অভাবে মুখ্যত উদ্ভিদের বৃদ্ধিটা ব্যাহত হয়? সেটা হচ্ছে নাইট্রোজেনের অভাবে। উদ্ভিদের অঙ্গারাক্তীকরণে কোন মৌল আবশ্যক? উত্তর কার্বন। প্রাণীদের খাদ্যবস্তু জানানোর জন্য কোন মৌলের দরকার? উত্তর অক্সিজেন। দুটি মৌলের উদাহরণ দাও যাদের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। কোন মৌলের অভাবে প্রাণীদেহের ক্ষীণতা লক্ষণ প্রকাশ পায়? উত্তর নাইট্রোজেন। কোন মৌলের অভাবে উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয়? মনে রাখবে মূলের বৃদ্ধি। উত্তর সালফার। তারপরে প্রশ্ন, কোন মৌলের অভাবে উদ্ভিদ সহজেই পচন ব্যাধিতে আক্রান্ত হয়? উত্তর পটাশিয়াম। তারপরে প্রশ্ন, কোন মৌলের অভাবে টিটিনি রোগ প্রকাশ পায়? উত্তর ক্যালসিয়াম পটাশিয়াম। ক্যালসিয়াম পটাশিয়াম নয়, এখানে সিআরপি, পি ফর ফসফরাস হবে হয়তো, ঠিক আছে? ক্যালসিয়াম আর ফসফরাস হবে। প্রাণীদের রক্তাল্পতা রোগ প্রকাশ পায় কোন মৌলের অভাবে? উত্তর হচ্ছে লৌহ। তারপরে প্রশ্ন, কোন মৌল অক্সিন হরমোন সংশ্লেষে সহায়তা করে? উত্তর হবে জেডেন, ঠিক আছে, বা জিঙ্ক। তারপরের প্রশ্ন, কোন মৌল উদ্ভিদের নাইট্রোজেন বিপাকে সাহায্য করে? উত্তর কি হবে? উত্তর হবে MO। তারপরে প্রশ্ন, কোন মৌলের অভাবে প্রাণীদের গয়টার রোগ প্রকাশ পায়? তোমরা অনেকেই জানো, উত্তর হচ্ছে আয়োডিন। কোন মৌলের অভাবে প্রাণীদের ডায়াবেটিস রোগ লক্ষণ পায়? উত্তর হবে ক্রোমিয়াম, ঠিক আছে। লেবু গাছের ডাইব্যাক রোগ কোন মৌলের অভাবে হয়? উত্তর তামা বা কপার। তারপরের প্রশ্ন, সিকল লিপ রোগটি কোন মৌলের জন্য বা কোন মৌলের অভাবে ঘটে? উত্তর দস্তা বা জিঙ্ক। তারপরের প্রশ্ন, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে ত্যাগ করে? উত্তর বাষ্পমোচন প্রক্রিয়ায়। তারপরের প্রশ্ন, কোন ভৌত প্রক্রিয়ায় জলাশয়ের জল বাষ্পীভূত হয়? উত্তর বাষ্পীভবন প্রক্রিয়ায়। তারপরের প্রশ্ন, উদ্ভিদের বাষ্পমোচন প্রধান স্থান কোনটি? উত্তর পত্ররন্ধ্র। কোন ধরনের পাতায় কেবল নিম্ন পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে? উত্তর বিষমপৃষ্ঠ পাতায়, যেমন আম পাতা। কোন ধরনের পাতায় উভয় পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে? উত্তর সমাঙ্ক পৃষ্ঠ পাতা, যেমন ধান গাছের পাতা। তারপরের প্রশ্ন, উপপত্ররন্ধ্র কক্ষ কোথায় থাকে? পত্ররন্ধ্রের নিচে থাকে। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, পত্ররন্ধ্র বেষ্টন করে থাকে যে কোষ, তার নাম কি? উত্তর রক্ষী কোষ। জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে উদ্ভিদ দেহে কি ঘটে? উত্তর উদ্ভিদ দেহে জলের ঘাটতির কারণে উইল্টিং বা অবনমন ঘটে, যার ফলে গাছটি নেতিয়ে পড়ে, ঠিক আছে। কোন গাছের পাতায় পত্ররন্ধ্র নিবেশিত থাকে? উত্তর করবী গাছে। বাষ্পমোচনে রক্ষী কোষের ভূমিকা কি? রক্ষী কোষ পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে। তারপরে প্রশ্ন, কোন গাছের পাতা বাষ্পমোচনের রোধের জন্য কাঁটায় পরিণত হয়েছে? উত্তর ফণিমনসা। তারপরে প্রশ্ন, পাইন গাছের পাতা বাষ্পমোচন কম করার জন্য কিরকম হয়েছে? উত্তর সুচ্চাকার। তারপরে প্রশ্ন, বাষ্পমোচনের ফলে কোষের মধ্যে ব্যাপন চাপের ঘাটতি দেখা দিলে কি হয়? উত্তর জল ওপরের দিকে উঠতে থাকে। কখন রসের উৎস্রোত ঘটে? উত্তর বাষ্পমোচনের হার বেশি হলে। বাষ্পমোচনের কি প্রকার প্রক্রিয়া? বাষ্পমোচন কিন্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। তো আজকে তোমাদেরকে আমি এই পর্যন্ত শর্ট প্রশ্ন দিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে আমি এর পরের থেকে শর্ট প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ পার্ট 1 পার্ট 2 করে তোমাদেরকে ভিডিওটা দেওয়া থাকবে। ওকে, তোমরা পার্ট 1 পার্ট 2 করে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, প্রশ্নগুলো ভালো করে পড়তে শুরু করে দাও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।